ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের নাম শুনলেই আমাদের মাথার ভেতরে একটা প্রশ্ন, একটা ছবি আগে থেকেই ভেসে ওঠে। ভয়ঙ্কর, নিষ্ঠুর, রক্তে ভেজা আগুনে পোড়া শহর, চিৎকার, আর সেই ছবিটার মাঝখানে দাঁড়িয়ে থাকে একা একটি মানুষ, চেঙ্গিস খান। ছোটবেলা থেকে আমরা যা শুনে এসেছি তাতে সে যেন কোনো মানুষই ছিল না, বরং সে ছিল এক জীবন্ত দানব। সে যেখানেই গেছে সেখানেই শুধু মৃত্যু আর ধ্বংস রেখে গেছে। কিন্তু সমস্যা একটা জায়গায়, ইতিহাস কখনো নিরপেক্ষ হয় না। ইতিহাস সবসময় কারো না কারো চোখ দিয়ে লেখা হয়। আর আজ খুব শান্তভাবে, কোনো তাড়াহুড়ো না করে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। চেঙ্গিস খান কি সত্যিই দানব ছিল, নাকি আমরা তাকে সেইভাবে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি? আসসালামু আলাইকুম ভাই লোক, রঙিন চশমার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভাবুন তো, একটা মানুষ যার আসল নামই ইতিহাস জানে না ঠিকভাবে। তেমুজিন, একটা সাধারণ ছেলে, রাজা নয়, যুবরাজ নয়, কোনো সোনার সিংহাসনেও তার জন্ম হয়নি। তার জন্ম হয়েছিল এমন এক সময়ে যেখানে বেঁচে থাকাটাই ছিল যুদ্ধ। তার বাবা ছিল একজন ছোট গোত্রের প্রধান। কিন্তু তেমুজিন যখন খুব ছোট তখনই তার বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। রাতারাতি তার পরিবার হয়ে যায় অসহায়। যাদের কাছে সাহায্য চাওয়ার কথা তারাই উল্টো মুখ ফিরিয়ে নেয়। একবার ভাবুন তো, একটা শিশুর চোখের সামনে তার পরিবারকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। খাবার নেই, নিরাপত্তা নেই, সম্মান তো দূরের কথা। এই অবস্থায় কেউ বড় হলে সে কি শিখবে? ফুল চাষ? না, সে শিখবে লড়াই, সে শিখবে ধ্বংসাত্মক ব্যবহার। এখন এখানেই আমরা সাধারণত ভুল করে থাকি। আমরা চেঙ্গিস খানের নিষ্ঠুরতাকে দেখি, কিন্তু তার আগে পৃথিবী তাকে কতটা নিষ্ঠুরভাবে তৈরি করেছে সেটা কখনোই দেখার চেষ্টাই করি না। সে এমন এক পরিবেশে বড় হয়েছে যেখানে দুর্বল মানেই শেষ, বিশ্বাস মানেই বিপদ, আর ক্ষমতা মানেই বেঁচে থাকার একমাত্র রাস্তা। সে যখন ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে তখন সে একটা জিনিস বুঝে ফেলে, রক্তের সম্পর্ক কিছুই না, দক্ষতাই সব। তুমি আমার ভাই হতে পারো, কিন্তু তুমি যদি অযোগ্য হও তবে তুমি আমার ভাই হওয়ার যোগ্যতায় হারিয়ে ফেলো। আবার তুমি যদি আমার শত্রু গোত্রের মানুষও হও, কিন্তু তুমি যদি যোগ্য হও তবে তুমি আমার ডান হাত হওয়ার ক্ষমতাও রাখো। এই চিন্তাটা আজকে আমাদের কাছে খুব আধুনিক মনে হয়, কিন্তু সেই সময় এটাই ছিল বিপ্লব। ইতিহাস বলে সে লাখ লাখ মানুষ মেরেছে। লাখ লাখ সংখ্যাটা ভয় দেখানোর জন্যই উল্লেখ করা হয়, কিন্তু খুব কম সংখ্যক মানুষ বলে তার শাসনামলে সিল্ক রোড আগের চেয়ে নিরাপদ ছিল। ব্যবসায়ীরা দূর দূরান্তে যেতে পারত ভয় ছাড়া। যদি ধার্মিক প্রসঙ্গ নিয়ে কথা বলি, সে কাউকে জোর করে ধর্ম বদলাতে বলেনি। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেটা চায় সেই ধর্ম পালন করতে পারে। রাজাদের জন্য এটা ছিল অস্বাভাবিক, কারণ তখনকার শাসকরা ক্ষমতা দেখাতে চাইতো বিশ্বাস চাপিয়ে দিয়ে। চেঙ্গিস খান সেটা কখনোই করেনি, কারণ সে জানতো ভয় দিয়ে মানুষ শাসন করা যায় কিন্তু টিকিয়ে রাখা যায় না। তাহলে আপনার মাথায় এখন একটা প্রশ্ন আসতেই পারে, ইতিহাস কেন তাকে এত খারাপভাবে প্রেজেন্ট করে? উত্তরটা খুব সোজা, কারণ ইতিহাস লিখেছে তার শত্রুরা। ইউরোপের শহরগুলো যখন আগুনে পুড়েছে তখন কেউ বসে বসে ভাবেনি এই লোকটা প্রশাসন কেমনে চালায়। তারা দেখেছে শুধু ধ্বংস, আর মানুষ ধ্বংসকেই মনে রাখে, নিয়ম মনে রাখে না, আইন মনে রাখে না। শান্তির সময় কেউ ইতিহাস লেখে না। আরো একটা অস্বস্তিকর সত্য বলি, ইউরোপীয় ইতিহাসে বড় বড় বীর আছে, তারা কি কম মানুষ মেরেছে? না, কিন্তু তারা নায়ক, কারণ ইতিহাস তাদের হাতে লেখা। চেঙ্গিস খান জিতেছিলেন, কিন্তু সে ইউরোপীয় ছিল না, তাই সে এই গল্পের ভিলেন হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন, আজকের আধুনিক অনেক রাষ্ট্র ব্যবস্থার আইডিয়া তার শাসনামলেই দেখা যায়। মেধাভিত্তিক পথ, আইন সবার জন্য সমান, দ্রুত হত্যা নিষিদ্ধ, এই ধারণাগুলো তখনকার দুনিয়ায় ছিল না বললেই চলে। সেগুলো চেঙ্গিস খান নিজেই প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এগুলো কোনো গল্পের মধ্যেই বলা হয় না, কারণ এগুলো দিয়ে মানুষকে ভয় দেখানো যায় না, প্রশংসা করা যায়। আজও মুসলিম বিশ্বের অনেক জায়গায় চেঙ্গিস খানের নাম উচ্চারণ করা হয় এক ধরনের নীরব ঘৃণার সাথে। এটা বইয়ের লেখা ঘৃণা না, এটা স্মৃতির লেখা ঘৃণা। কারণ ইতিহাসে এমন কিছু ক্ষত থাকে যেগুলো সংখ্যা দিয়ে বোঝানো যায় না। সেখানে কতজন মারা গেছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হয় কারা মারা গেছে। আর এই স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ানো হয়েছে কিভাবে। বুখারা, সমরকন্দ, নিশাপুর, এই নামগুলো শুধু শহর না, এগুলো মুসলিম ইতিহাসের বুকের ভেতর গেঁথে থাকা কিছু আর্তনাদ। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, চেঙ্গিস খানের সেনাবাহিনী মুসলিম শাসিত বহু শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা যেমন সত্যি, ইতিহাসে এই রক্ত লেগে আছে আর সেটা মুছে ফেলা যাবে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, সেই রক্ত কি ঝরেছে শুধুমাত্র মানুষ মুসলিম ছিল বলে, নাকি সেই রক্ত ঝরেছিল ক্ষমতার সংঘর্ষে, বিশ্বাস ভঙ্গের প্রতিশোধে?
আর মধ্যযুগীয় যুদ্ধনীতির নির্মম বাস্তবতায়। খোয়ারিজম সাম্রাজ্যের সাথে চেঙ্গিস খানের সংঘর্ষ শুরু হয়েছিল কোনো ধর্মীয় ঘোষণা দিয়ে নয়, বরং শুরু হয়েছিল দূত হত্যার মাধ্যমে। সেই সময়ের দুনিয়ায় দূত মানে ছিল রাষ্ট্রের মুখ, তাকে হত্যা করা মানে ছিল সরাসরি যুদ্ধের আহ্বান করা। চেঙ্গিস খান এই নিয়ম ভেঙে যাওয়াকে ক্ষমা করতে পারেননি। এরপর যে প্রতিশোধ এসেছে তা ছিল ভয়াবহ, নিষ্ঠুর, মানবিক বিবেচনায় অগ্রহণযোগ্য। কিন্তু একই সাথে সেটা ছিল রাজনৈতিক যুদ্ধ, ধর্মীয় নির্মূল অভিযান না। এই জায়গায় ইতিহাস সবচেয়ে বড় কঠিন জায়গা, কারণ যাদের শহর পুড়েছে, যাদের মসজিদ ভেঙেছে, যাদের পরিবার নিশ্চিহ্ন হয়েছে, তাদের কাছে এই বিশ্লেষণ অর্থহীন। তাদের স্মৃতিতে চেঙ্গিস খান মানেই মৃত্যু। তাদের সেই স্মৃতি অমূলক কখনোই হতে পারে না। কিন্তু ইতিহাস বুঝতে গেলে আমাদের দেখতে হয় আর একটা অস্বস্তিকর সত্য। একই সময়ে চেঙ্গিস খানের সাম্রাজ্যে অসংখ্য মুসলিম সেনাপতিও ছিল, প্রশাসক ছিল, এমনকি পরবর্তী প্রজন্মের মঙ্গল শাসকরা নিজেরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যদি এই যুদ্ধ শুধুই ধর্মের বিরুদ্ধে হতো, তাহলে এই বাস্তবতাগুলো সম্ভব হতো না। চেঙ্গিস খান ধর্মকে ভালোবাসতো, এই কথাটা একেবারে ভুলও না, আবার ঠিকও না। আবার সে ধর্মকে ধ্বংস করতে চেয়েছিল, এই কথাটাও পুরোপুরি সত্য না। সে ধর্মকে দেখেছিল ব্যক্তিগত বিষয় হিসেবে, অর্থাৎ যে যার ইচ্ছা মতো ধর্মকে পালন করতে পারে, কোনো সমস্যা নেই। তার কাছে অনুগত্য ছিল ইমানের চেয়েও বড়। যে তার অনুগত্যকে ভেঙেছে, সে যে ধর্মই হোক না কেন, তার ক্ষমা ছিল না। আর এই নির্মম নীতির ফলেই মুসলিম বিশ্ব সবচেয়ে বড় আঘাত পেয়েছে, কারণ এই সময়ে সবচেয়ে বড় সাম্রাজ্যগুলো ছিল মুসলিম শাসনের অধীনে। তাই আজ আমরা যখন চেঙ্গিস খানকে শুধু দানব বলি, সেটা আগের জায়গা থেকে সত্য, কিন্তু ইতিহাসের জায়গা থেকে প্রশ্নটা আরও জটিল। কারণ সে একই সাথে এমন একজন মানুষ যার সাম্রাজ্যে ধর্মীয় স্বাধীনতারও একটা আলাদা আইন ছিল, আবার একই সাথে এমন একজন শাসক যার প্রতিশোধ মানবতার সীমা ছাড়িয়ে গেছে। এই দ্বন্দ্বটাই তাকে ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর চরিত্রগুলোর একটা পরিণত করেছে। হয়তো সত্যটা এই না যে সে দানব ছিল কিংবা নায়ক ছিল, হয়তো সত্যটা এই যে সে ছিল ক্ষমতার এক নির্মম প্রতিফলন, যেখানে ধর্ম, সংস্কৃতি, মানবিকতা সবকিছুই থেমে যায় সাম্রাজ্যের সামনে। আর সেই সাম্রাজ্যের টাকার নিচে সবচেয়ে বেশি পিষ্ট হয়েছে মুসলিম বিশ্বের স্মৃতি। আপনি যদি আজকে চেঙ্গিস খানকে শুধু দানব ভাবেন, আমি আপনাকে দোষ দেব না, কারণ আমাদের তাই শেখানো হয়েছে। কিন্তু আপনি যদি একটু থেমে যান, কয়েক সেকেন্ডের জন্য ভাবেন একজন মানুষ কিভাবে শূন্য থেকে উঠে এসে পৃথিবীর অর্ধেকের বেশি অংশ বদলে দিল, তাহলে গল্পটা একটু জটিল হয়ে যায়। তখন সে দানব থাকে না, তখন সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতিভা, এক নির্মম বাস্তবতার ফসল। ইতিহাসে কিছু মানুষ থাকে যারা ভালো বা খারাপ এই দুই বাক্সের কোনোটার মধ্যেই পড়ে না। তারা ঝড়ের মতো আসে, কিন্তু ঝড় সব সময় ভালো হয় না, আবার সব সময় খারাপও না। ঝড় আসে, সব কিছু পাল্টে দিয়ে যায়। চেঙ্গিস খান তেমনই এক ঝড়। সে ধ্বংস করেছে, আবার সংযোগও তৈরি করেছে। সে মেরেছে, আবার শাসনও দিয়েছে। সে ভয়ঙ্কর, আবার দূরদর্শী। তাই একটা শেষ প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। চোখ বন্ধ করে শেখানো ইতিহাসের চশমা খুলে যদি একবার তাকান, চেঙ্গিস খান কি দানব, নাকি শুধু একজন মানুষ যাকে আমরা বোঝার চেষ্টাই করিনি? ইতিহাস কি আমাদেরকে সত্য দেখিয়েছে, নাকি শুধু একটা গল্প শুনিয়েছে? কমেন্টে জানাবেন আপনার মতামত। বরাবরের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।